নমস্কার বন্ধুরা, আমি মিনময় ভক্ত। আজ আবারও চলে এলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। আপনারা অলরেডি জানেন যে দীর্ঘ ২৭ বছর প্রতীক্ষার পরে দিল্লি মসনদে, দিল্লির মসনদে বলতে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বলছি না, দিল্লির যে রাজ্য, দিল্লির যে রাজ্য, সেই রাজ্যের ক্ষমতায় আপ পার্টিকে পরাজিত করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি বিপুল ম্যান্ডেট নিয়ে আসছে। ৭০টি সিট আলা অ্যাসেম্বলিতে বিজেপি 48টা এবং আপ 22টা জিতে কংগ্রেস যথারীতি লাস্ট 3টে ইলেকশনের মতো এবারও শূন্য হাতে বিদায় নিল। দেখুন, দিল্লি, অরবিন্দ কেজরিওয়াল নিজেকে দিল্লির মসনদের একনিষ্ঠ আধিকারিক ভেবেছিলেন। তিনি এমনও চ্যালেঞ্জ করেছিলেন যে নরেন্দ্র মোদী এই জন্মে তো বটেই, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল বা আপকে হারাতে গেলে তাকে আবার আরেকটি জন্ম নিতে হবে। তো যাই হোক, গণতন্ত্রে মানুষই শেষ কথা, মানুষ যাকে চায় তাকেই কিন্তু তিনিই ক্ষমতায় আসবেন। আর কোনো কিছুই, বিশেষ করে ক্ষমতা, কারোর কোনো দিন চিরস্থায়ী নয়। সেটি কোনো পলিটিক্যাল আসপেক্টেই হোক বা কোনো কাজের জায়গাতেই হোক, সব জায়গাতেই, বা কোনো ফ্যামিলি, ক্ষমতা কোনো দিন কারোর চিরস্থায়ী হতে পারে না। দিল্লির ইলেকশন আবারও বুঝিয়ে দিল যে ভারতবর্ষের গণতন্ত্র কতটা নিবিড় এবং ভারতবর্ষের গণতন্ত্রে এই যে ফ্রি বীজ দেওয়া জিনিসটা ক্রমশ যেন ফিকে হচ্ছে। যারা ডেভেলপমেন্ট করবেন, যারা ডেভেলপমেন্ট এর সাথে থাকবেন, তারা ক্রমশ কিন্তু জাতপাত সব কিছু ঊর্ধ্বে উঠে ক্ষমতায় আসবেন। সেটি সেন্টারের ক্ষেত্রে নরেন্দ্র মোদী 3বার দেখালো, আর দিল্লির ক্ষেত্রে বা গত মেতে পার্লামেন্ট ইলেকশনের পরে যতগুলোতে ইলেকশন হলো, বিজেপি সেই হরিয়ানা বলুন বা মহারাষ্ট্র বলুন, এখন দিল্লি বলুন, জম্মু কাশ্মীরেও কিন্তু আগের থেকেও ভালো রেজাল্ট করেছে। যদিও ক্ষমতায় আসতে পারেনি বিজেপি, কিন্তু করেছে, এককভাবে করেছে। তো একটা স্ট্রং অপোজিশন। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, দিল্লির ইলেকশনে আপ পার্টি ধুয়ে মুছে গেছে এবং দিল্লির ইলেকশন থেকে কতগুলো ছোট ছোট জিনিস আমি একটু পয়েন্ট আউট করছি এবং তার পরবর্তীতে আমি করব 2026-এ, 2025-এর শেষে বিহারে ইলেকশন আছে। আশা করা যায় বিহারে বিজেপি এনডিএ জোট আবার আসছে ক্ষমতায়, এবং তারপরেই হচ্ছে আরও 3-4টি স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গলে 2026-এ মে মাসের মধ্যে ভোট হবে, এপ্রিল মেতে ভোট হবে এবং লিটারালি ক্লোজ টু 1 বছর আছে। তো ওয়েস্ট বেঙ্গলে ভোটে দিল্লির সাথে কী রিলেশন যাওয়ার আগে আমি একটু দিল্লির ভোট নিয়ে ছোট্ট করে অ্যানালিসিস করব, কারণ অলরেডি হয়ে গেছে ভোট, বিজেপি জিতে গেছে এবং বিজেপি যে সবসময় আউট অফ দ্য বক্স গিয়ে তাদের চিফ মিনিস্টার সিলেক্ট করে, বিজেপির এবার দিল্লির মসনদে যিনি চিফ মিনিস্টার তিনি হচ্ছেন রেখা গুপ্ত বলে এক মহিলা, যিনি অত্যন্ত শিক্ষিত। ছোটোবেলা থেকেই তিনি এবিভিপি এবং বিজেপির সাথে সংঘ পরিবারের সাথে যুক্ত। তো এরকম শিক্ষিত এবং ইয়াং ডাইনামিক মহিলা দিল্লিতে খুবই দরকার এবং ডাবল ইঞ্জিনের সুবিধা রেখা গুপ্ত উনি এবং নরেন্দ্র মোদীর এই দুটো ডাবল ইঞ্জিন সেন্টার এবং রাজ্য দুটো একত্রিত হয়ে যে ডাবল ইঞ্জিনের সুবিধা দেবে দিল্লিবাসীকে, সে বিষয়ে আমার কোনো ভেদ নেই। তো যাই হোক, দিল্লিতে আপ পার্টির এত ফ্রি বীজ দেওয়া সত্ত্বেও কেন অরবিন্দ কেজরিওয়াল হেরে গেল? তার মধ্যে করাপশান একটা যথেষ্ট, কারণ সেই অরবিন্দ কেজরিওয়ালের
100 কোটি টাকা খরচা করে শীষ মহল থেকে শুরু করে যিনি পলিটিক্সে ক্ষমতা নেবেন না, ক্ষমতার অন্তর্গত হবেন না, কিন্তু ক্ষমতায় এসে তিনি কিভাবে করাপশানের সাথে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেল, তিনি মনীষ সিসোদিয়া সহ এন্টায়ার আপ পার্টি, সেটা কিন্তু আপ পার্টির পরাজয়ে একটা বিশাল অবদান রেখেছে। কারণ মানুষ বুঝতে পেরেছে যে অরবিন্দ কেজরিওয়ালের আপের এই খোকলা প্রমিস দিয়ে তিনি 2-3বার উতরে গেছেন, কিন্তু এমটি প্রমিস দিয়ে কোনো কাজ বেশিক্ষণ হবে না, এবং এবার তারা যোগ্য জবাব দিয়েছে। কিন্তু দিল্লি ইলেকশন থেকে আরও কিছু কিছু পয়েন্ট আমাকে বের করতে হচ্ছে। সূক্ষ্মভাবে দেখলে, খালি চোখে হয়তো বা বোঝা যাবে না, কিন্তু সূক্ষ্মভাবে যদি আমি দেখি, বেশ কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে কিন্তু বিজেপি জিতেছে বেশ ভালো মার্জিনে, এবং কিছু মুসলিম অধ্যুষিত অঞ্চলেও কিন্তু বিজেপি জিতেছে। এবং অরবিন্দ কেজরিওয়াল নিজে হেরে গেছেন, মনীষ সিসোদিয়া নিজে হেরে গেছেন, আপের বেশ কয়েকজন মন্ত্রী হেরে গেছেন। যেই অরবিন্দ কেজরিওয়াল নরেন্দ্র মোদীকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে এই জন্মে তো নয়, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল বা আপকে পরাজিত করতে হলে নরেন্দ্র মোদীকে আরেকটি জন্ম নিতে হবে, সেই অরবিন্দ কেজরিওয়াল তার নিজের কেন্দ্রে 4,500 ভোটে পরাজিত হয়েছে। এবার আরেকটি কথা, এবং আরেকটি জিনিস হচ্ছে, দিল্লি এমন একটা সিটি ভারতবর্ষে যেখানে সারা ভারতের সমস্ত জায়গার লোকজন এসে থাকে এবং তাদের নাগরিক, দিল্লির নাগরিক। সো ইটস কাইন্ড অফ আ মিনি ইন্ডিয়া দিল্লিকে বলা যেতে পারে। সো বিজেপির জন্য যেরকম এটা একটি চ্যালেঞ্জ ছিল যে দীর্ঘ 27 বছরে তারা বাজপেয়ীজির আমলে ক্ষমতায় ছিল, এবং নরেন্দ্র মোদীর 11 বছর, কিন্তু কোনোভাবেই, এবং এর মাঝখানেও বিভিন্ন জায়গায় ক্ষমতায় এলেও দিল্লি থেকে 2014 থেকে 2024 পর্যন্ত, এই যে 2014, 2019 এবং 2024, এই তিনটে পার্লামেন্ট ইলেকশনেও কিন্তু নরেন্দ্র মোদী দিল্লির যে লোকসভা, 7টি লোকসভা কেন্দ্র আছে, 7টিতেই জিতেছে 3বার। তথাপি বিজেপি কিন্তু কোনো মতেই দিল্লির ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু এবার আসতে পারল, এবং ম্যাসিভভাবে ম্যান্ডেট নিয়ে। এর অনেকগুলো কারণ আছে। আমরা যদি ভোটটাকে একটু বিচার করি, দেখতে পারবো যেরকম সিআর এভিনিউ বা দিল্লিতে যেখানে বাঙালি অধ্যুষিত, হিন্দু বাঙালি অধ্যুষিত এরিয়া, সেখানে কিন্তু আপ ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে। সেইভাবে ওয়েস্টার্ন ইউপির যে জায়গাটা, নয়ডা বা ওই জায়গাটা যেটা দিল্লির লাগোয়া, এটা উত্তরাঞ্চল, যেখানে উত্তরাঞ্চলের লোকজন থাকে দিল্লিতে, সেই জায়গায় সব জায়গায় কিন্তু ধুয়ে মুছে গেছে। এর একটা কারণ হচ্ছে, এবার দিল্লিতে বেশ কিছু জায়গায় মুসলিম ভোট কিন্তু বিজেপিতে পড়েছে, সেই সাথে হিন্দু ভোটের একটা বিশাল কনসোলিডেট হয়েছে। আমি তো বলবো দেরিতে হলেও হিন্দুরা আস্তে আস্তে করে বুঝতে পারছেন যে কেন তাদের মধ্যে ডিফারেন্সেসকে দূর করে দিয়ে ন্যাশনালিজমের তাগিদে, নিজেদের অস্তিত্বের তাগিদে ইউনাইটেড হতে হবে। যদি না হয়, তাহলে ওই যে যোগীজি একটা সুন্দর কথা হরিয়ানাতে বলা শুরু করেছে, বাংলাদেশের ঘটনার পর থেকে আপনারা জানেন যে বাংলাদেশে হিন্দু নিধন কিভাবে চলছে।
তার একটা বড় কারণ হচ্ছে হিন্দুরা নট অনলি মাইনরিটি এখন হয়েছে। আগে যখন স্বাধীনতা হয়েছিল তখন তাদের প্রথমে ইন্ডিয়া পাকিস্তান ভাগ করার সময় 38% ছিল, তারপর থেকে হয়ে এখন বিলো 10%, 8%। তো এটা একদিনে হয়নি, এতদিনে কেন হয়েছে? তার একটাই কারণ হচ্ছে হিন্দুজ আর নট ইউনাইটেড। আর বাঙালি হিন্দুরা তো ইউনাইটেড কখনো হতেই পারে না, যারা ইদানিং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে করে বুঝতে শিখছে। বাঙালি হিন্দুদের ঘুম ভাঙে কুম্ভকর্ণের থেকেও পড়ে, কাজেই তাদেরকে প্রতিনিয়ত বলতে হয়। তো যেই জিনিসটা যোগীজি হরিয়ানা ভোটে বলেছিলেন, বাটোগে তো কাটোগে, এক রहोगे তো নেক রहोगे, সেফ রहोगे। যদি নিজেদের মধ্যে ডিভাইড করো তাহলে তোমরা বাঁটবে, কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে ইউনিটিটাকে ঠিক করো তাহলে কিন্তু একত্রিতভাবে তোমরা নিজেদের এন্টিটিকে বাড়াতে পারবে। এই মন্ত্রটা যোগীজি দিয়েছেন, কিন্তু আমি অনেক দিন আগে থেকেই বলতাম যে বিজেপি যদি যে কোনো ইলেকশানে 50% হিন্দু ভোটটাকে রেজিস্টার করতে পারে মিনিমাম, বাংলার ক্ষেত্র জিতবে। কিন্তু দিল্লি কিন্তু দেখিয়ে দিল যে এই হিন্দু ভোটের কনসলিডেশন কীভাবে বিজেপিকে 27 বছর পরে নিয়ে এলো দিল্লির মসনদে। যতই লোকাল সমস্যা থাকুক, অরবিন্দ কেজরিওয়ালের চুরি থাকুক, ওগুলো ছিল, ওগুলো একটা পয়েন্ট, কিন্তু সেই সাথে কিন্তু হিন্দু ভোটের কনসলিডেশন, দিল্লির বাঙালি হিন্দু ভোটের কনসলিডেশন কিন্তু একটা বিশাল পরিমাণে ট্রিগার তৈরি করেছে এই জয়ের পেছনে। রেখা গুপ্তজি, ওনাকে অভিনন্দন। আশা করছি উনি দিল্লির চিফ মিনিস্টার হিসাবে নেক্সট 5 বছরে অনেক কিছু করবেন। যমুনার জল পরিষ্কার থেকে শুরু করে দিল্লির দূষণকে দূর করবেন, সেই সাথে দিল্লিকে সত্যিকারের অর্থে ভারতবর্ষের শুধু রাজধানী নয়, পৃথিবীর মানচিত্রে একটি সেফ সিটি হিসাবে প্রতিষ্ঠা করবেন। আর ডাবল ইঞ্জিনের উনি বেনিফিট পুরোটাই পাচ্ছেন, ওনার জন্য শুভকামনা রইল। এবার আমার যেটি বলার, এই দিল্লি ইলেকশন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের কি শেখার আছে? দেখুন, হিন্দুদের বড় যেটা শেখার আছে সেটা হচ্ছে আমাদের ইউনাইটেড হতে হবে। আমাদের ডাইনিরূপী যে চিফ মিনিস্টার, যে ওয়েস্ট বেঙ্গলটাকে খান করে দিয়েছে, মাইনরিটি অ্যাপিসমেন্টের ফলে বাংলাদেশি জিহাদিদেরকে ঢুকানোর মাধ্যমে ইন্ডিয়ান সিকিউরিটিকে যে বুড়ো আঙ্গুল দেখিয়েছে, এই এনাকে 2026 যদি তাড়ানো না যায়, ওয়েস্ট বেঙ্গলটা ওয়েস্ট পাকিস্তান বা ওয়েস্ট বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি গত 1.5 বছরে 3বার কলকাতায় ভ্রমণ করেছি। আমি বিভিন্ন জায়গায়, এইবারও গত ডিসেম্বরের এন্ডে কলকাতায় গিয়ে জানুয়ারি 21 তারিখে আমি ব্যাক করেছি। আমি কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের মধ্যে যে আতঙ্কতা, মানুষ বলতে আমি বলছি হিন্দু বাঙালিদের মধ্যে যে আতঙ্কতা, যে ভয়, যে একটা আক্ষেপ, সেটা কিন্তু আমি দেখতে পেরেছি। সারা ওয়েস্ট বেঙ্গলে কাজের কোনো সুবিধা নেই, ইয়াং ছেলেপেলে সব বাইরে বেরিয়ে চলে যাচ্ছে কাজের জন্য, সে পরিযায়ী শ্রমিকই হোক বা স্কিল্ড কোনো জবের ক্ষেত্রেই হোক। সো বাঙালি যে ব্রেন, তার ড্রেন আউট হচ্ছে। এটার থেকে রক্ষা করতে গেলে আমাদের কিন্তু নিজেদেরকে একত্রিতভাবে দাঁড়াতে হবে। দেখুন, আমাদের ফার্স্ট মন্ত্র হওয়া উচিত, যেভাবেই হোক আমরা গণতান্ত্রিক প্রথায় মমতা গভর্নমেন্টকে নেক্সট ইলেকশনে পরাজিত করব। আমি জানি মমতা
মুসলিম ভোটের মেজরিটি পাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, মমতার যেরকম 30% ভোট ইনটেক, তার মধ্যে একটা মেজরিটি ভোট যেরকম চলে যাচ্ছে মমতার কাছে, মুসলিম ভোটটা, হিন্দুদের 70% কেন ডিভাইড হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলের বর্তমান পরিস্থিতিতে বিজেপি ইজ দ্য অনলি সলিউশন এবং একমাত্র বিরোধী শক্তি হচ্ছে বিজেপি। দেখুন, আপনার ভোট সিপিএম বা কংগ্রেসকে দেওয়া আর মমতাকে দেওয়া একই। আপনি হয়তো বা বিজেপিকে, ফার্স্ট অফ অল বিজেপি সম্বন্ধের যে মিথটা আপনারা এখনও এক শ্রেণীর কলকাতার বাঙালি হিন্দুদের মধ্যে বেঁধে রেখেছেন, এটি কিন্তু অ্যাকচুয়ালি লেফটের বাই প্রোডাক্ট। দেখুন, সব থেকে বাংলার যদি ক্ষতি মমতা যা 16 বছর 17 বছরে করেছে, তার থেকে কোনো অংশে কম 34 বছরে সিপিএম করেনি। সিপিএমের উচ্ছিষ্ট ভুসি খেয়ে মমতা মসনদে টিকে রয়েছে। বিরোধীদের ভোট না দেওয়া, বিরোধী এজেন্ট বসতে না দেওয়া, এগুলো কে শুরু করেছিল? সিপিএম শুরু করেছিল। ক্লাববাজি করা, সিপিএম যেখানে স্টপ করেছিল, যে 34 বছর পরে যেখানে সেই সময় সেটাকে অনেক গুণে ত্বরান্বিত করেছে মমতা। কাজেই আপনার ভোট কোনো মতেই সিপিএম বা কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না। আপনি যদি মমতারকে সমর্থন না করুন, বিজেপি ভোট দিন। কারণ দেখুন, এই যে সদ্য সমাপ্ত 2024 ইলেকশানে বিজেপি 12টি সিট পেয়েছি। বিজেপি কিন্তু আরও 7 থেকে 8টা সিট পেতে পারত, যেখানে ভোট সিপিএম কেটেছে। তার মধ্যে দমদম রয়েছে, যেখানে সুজন টাইটেলটা কি, তিনি 2,54,000 ভোট কেটেছিল বিজেপি। আর বিজেপির যিনি ছিলেন শিলভদ্র দত্ত, তিনি হেরেছিলেন 70,000 ভোটে। থিঙ্ক অ্যাবাউট। সজল ঘোষ বরানগর কনস্টিটিউয়েন্সিতে হেরেছেন জাস্ট ভোট কাটার জন্য। তো এরকম বিভিন্ন জায়গায় কংগ্রেস বা সিপিএমে ভোট দেওয়ার ফলে আপনার ভোটটি নষ্ট হয়েছে। ফলস্বরূপ আপনি কিন্তু আজকে এইরকম একটি ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আছেন, যেখানে যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। কোনো নারী সুরক্ষা নেই, কোনো জব নেই, কোনো শিল্প আসছে না, জাস্ট মেলা খেলা আর লক্ষ্মীর ভাণ্ডার। এভাবে নিয়ে কি একটা জাতি বাঁচতে পারে? বাংলার ইলেকশন 2026-এ যদি পরিবর্তন না করা যায়, তাহলে পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব নিয়ে কোয়েশ্চেন হবে। এবং মমতা যদি 2026-এ ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হতে এবং জিহাদি রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না। কাজেই দিল্লির ইলেকশন থেকে আমরা কিছু শিখি। আর পরিশেষে একটা ছোট্ট কথা বলবো, কারণ এই নিয়ে আমার বিশদ আকারে আরও ভিডিও আসবে। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি তাদের এখন সবাইকে দল মত নির্বিশেষে নিজেদের মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাটিকে দূরে ঠেলে দিয়ে একত্রিতভাবে কাজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বিজেপির মধ্যে বেশ কিছু এলিমেন্ট আছে যারা কিন্তু টিএমসির দোসর, আমি কারোকে নাম এখন করছি না, কিন্তু এদেরকে কোনো মতে ইলেকশনের কোনো কাজে মেজর দায়িত্বে আনা যাবে না। বিগ যারা লিডার আছেন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ,
বা আরও যারা রয়েছেন, সুকান্ত ভট্টাচার্য, সবার উচিত একত্রিত হয়ে এক বাক্যে একত্রিতভাবে কাজ করা। প্লিজ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বগুলোকে দূরে সরিয়ে রাখুন, দূরে সরিয়ে রাখুন। এনাফ, অনেক কিছু হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি হিন্দুদের অস্তিত্বের জন্য লড়াই করে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, আপনারা তাদের উত্তরসূরি। আপনারা কেন করছেন না? আপনারা কেন ইউনাইটেডলি নিজেদের সাথে কাজ করছেন না? আরএসএস, বিজেপি একত্রিতভাবে, বিজেপির বিভিন্ন যে গ্রুপ আছে একত্রিতভাবে ইউনাইটেডলি কাজ শুরু করুন। সময় কিন্তু নেই। মমতার একটা স্ট্রং ভোট ব্যাংক আছে, মমতার একটা স্ট্রং অর্গানাইজেশন আছে। ওয়েস্ট বেঙ্গলের বিজেপির এটা খুব দরকার। আর পজিটিভ মেসেজ দিন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পজিটিভ মেসেজ দিন। ডোন্ট জাস্ট গো হিন্দু মুসলিম। অবশ্যই সিকিউরিটির কথা আনুন, বাংলাদেশে কি হচ্ছে সেই কথাগুলো আনুন, কিন্তু সেই সাথে মেসেজটি দিন যে সেন্টার থেকে নরেন্দ্র মোদী কি প্রকল্পগুলো করছে, সেই প্রকল্পের টাকা কিভাবে মমতা ব্যানার্জি এবং তার পার্টি চুরি করছে হরিলুটের মতো। যেই জিনিসটা দিল্লি বিজেপি করেছে, যে দুর্নীতিটাকে সামনে এনেছে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির দুর্নীতিটাকে সামনে এনেছে, এবং তারা কি করতে চায়, তারা ক্ষমতায় আসলে কি করবে সেটি, এই 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 জিনিসটাকে আনুন। যে 1,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় আমরা 3,000 টাকা, শুভেন্দুদা বলেছে 3,000 টাকা অন্নপূর্ণা ভাতা দিব, এবং বিজেপি রুল স্টেটগুলোতে কিন্তু দিচ্ছে। এই জিনিসগুলো, এই প্রকল্পগুলো আনতে হবে, মানুষের সামনে আনতে হবে, প্রচার করতে হবে। শুধু হোয়াটসঅ্যাপ সেন্ট্রিক হলে হবে না, শুধু মিডিয়ার প্রাইম টাইমে এসে গলাবাজি করলে হবে না। মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছতে হবে। আরএসএসকে কনফিডেন্সে নিতে হবে, একত্রিতভাবে কাজ করতে হবে। ইউনিটি এখন খুব দরকার ওয়েস্ট বেঙ্গল বিজেপির কাছে। যাক, ভিডিওটি আমি আজকে আর বেশি বাড়াবো না। আবারও দিল্লিতে বিজেপির এই 27 বছর পরে জয়কে অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটি বিজেপির মেম্বারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই জয়ের জন্য। সেই সাথে আশা করছি ওয়েস্ট বেঙ্গলের বিজেপির প্রত্যেকটা কর্মকর্তার একত্রিত হয়ে ইউনাইটেডলি কাজ করা। আর হিন্দুদের বলছি, বাঙালি হিন্দুদের, যোগীজির কথা, বাটোগে তো কাটোগে, বাটোগে তো কাটোগে, এক রहोगे তো নেক রहोगे, সেফ রहोगे। উই নিড ইউনিটি। বাঙালি হিন্দু নিড ইউনিটি। বাঙালি হিন্দুরা পারে না এমন কোনো কিছু না। তারা 34 বছরের বাম শাসন যদি দুমড়ে মুচড়ে ফেলে দিতে পারে, মমতার মুসলিম তোষক মমতার গদিচ্যুত করা, ক্ষমতালোভী মমতার গদিচ্যুত করতে বেশি সময় লাগবে না। আশা করছি বাঙালি হিন্দুরা একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিবে। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন নিয়ে, বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমার লাগাতার ভিডিও থাকবে, অ্যানালিসিস থাকবে, ডেটা সহকারে আমি এক একটা অঞ্চল ভিত্তিকে আমি আস্তে আস্তে কিছু করে করে বলবো। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।